91 সালে এখানে একটা টিনের ঘর ছিল, টিনের ঘর নিচে দিয়া বাতাস যাইতে বুঝো। এই টিনের ঘর তো একটা বানাইছে, কিন্তু ওই যে নিচ দিয়া ফাঁকা রয়েছে। তো এইখানে বইয়া আমরা ক্লাস করতাম। 91 সাল, 90 সালে আমি 5-এ পড়ি, 91 সালে এখানে 6-এ পড়ছি, 92, 93, 94, 95, 96 সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে পড়ছি। জুবিলি উচ্চ বিদ্যালয়ের নাম শুনছ? সুনামগঞ্জে। এরপরে ঢাকায় গিয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছি, এটার নাম শুনতা না, এটা ক্যাডেট কলেজের মতো এক কলেজ। তারপরে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তারপরে ওখান থেকে আমেরিকায় পড়ছি, তারপরে এখন উকিল হয়েছে, আইনজীবী হয়েছে। তো তাই বলে কি ওই টিনের ঘরের কথা ভুলে যাওয়া যায়? এই টিনের ঘরের কথা তো বারবার মাথার মধ্যে ঘুরে ফিরে আসে। এইটাই হলো কৃতজ্ঞতা বোধ। এটা আমাদের কাজ করে, মনের মধ্যে কাজ করে। ওই আসমানে জমিনে যেখানেই থাকো, ওই টিনের ঘর ছাড়া তো আর অট্টালিকার জন্ম হয় নাই। আগে তো টিনের ঘর, আগে তো সনের ঘর, এখন তো সনের ঘর নাই। তোমরা সনের ঘর দেখো নাই, সন এখন তো সনও নাই। আগে কান্দার ভিতরে সন হইতো, এই সন দিয়ে মানুষ ঘর বানাইতো। আমরা একটা ঘর আছিল বাড়ির সামনে, এটা সনের ঘর। বৃষ্টি যখন পড়তো, যখন বৃষ্টি হইতো, তখন এই সনের ঘরের চিপাতে আস্তে 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 পানি পড়তো। এই সনের ঘরে বসে আমরা শিক্ষকদের কাছে পড়ছি, সনের ঘর। আরো আশ্চর্য এবার শুনিয়া, দৌলতপুর থেকে আমরা সামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উইদিন ব্র্যাকেটে লেখা ছিল মক্তবে পড়তাম আমরা। ওই যে মাদ্রাসা দেখছো, মাদ্রাসার পাশে দেখবে একটা স্কুল ঘর আছে, এটা ভাঙ্গিয়া পড়তেছে, এইটার নাম আছে মক্তব। এই মক্তবে আমরা পড়তাম। বৃষ্টি হইলে বর্ষার সিজনে মক্তব থেকে বাড়ি যাইতে গেলে কাদা পায়রা বাড়ি যাওয়া ছাড়া কোনো রাস্তাঘাট কিছুই ছিল না। এরপরে নৌকা, দৌলতপুর থেকে স্কুল পর্যন্ত আসতে নৌকা লাগতো। আর এই তুলনায় তোমরা এখন আমার চাইতে অনেক বেশি ভালো অবস্থানে আছে। দেখো এখানে বিল্ডিং হয়েছে, শিক্ষকরা আসছে, এখানে নানান বড় বড় বিল্ডিং হইতেছে, রাস্তাঘাট হয়েছে। তো তোমরার প্রতি আমাদের একটাই নিবেদন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। তোমরা আমাদের সন্তান তুল্য, তোমাদের বয়সের ছেলে মেয়ে আছে আমাদের। আমার বড় ছেলে ক্লাস 8-এ পড়ে, আমার ছোট ছেলে ক্লাস 1-এ পড়ে। তো এদেরকে আমরা যেভাবে দেখতে চাই, তোমাদেরকেও আমরা একইভাবে এরকম ভালো দেখতে চাই। আমরা এটা দেখতে চাই যে তোমরা বাংলাদেশের সীমানা পার হইয়া পৃথিবীর বিভিন্ন দেশে লেখাপড়া করতে যাও। আমরা এটা দেখতে চাই তোমরা সামারচর, সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত দেশে তোমরা ভালো মানুষ, ভালো ছাত্র হিসেবে ভালো রেজাল্ট করো। এটা দেখলে আমরা খুশি হই। এই খুশি যে কি খুশি, এটা নিজে বাবা মা না হইলে বুঝতে পারবে না। কোন সন্তান যদি ভালো কাজ করে, জগতে সবচেয়ে খুশি হয় তার বাবা মারা। আর কোন সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে যায়, বাবা মার কোনো কিছু করার থাকে না, শুধু আক্ষেপ করা ছাড়া। এক আশ্চর্যজনক বিষয়, তোমরা এটা মনের মধ্যে গেঁথে নাও। এক মায়ের যদি 6টা সন্তান থাকে, 5 জন যদি ভালো হয়, 6ষ্ঠ জন যদি মাদকাসক্ত হয়, তোমরা দেখবা ওই মা ওই মাদকাসক্ত বাচ্চাটার কি বেশি আদর করে। কেন আদর করে? 6টা যদি সন্তান হয়, 6ষ্ঠটা যদি কোনো কারণে প্রতিবন্ধী হয়, তার চোখ নাই, তার একটা পা নাই, সে চলতে পারে না, হুইল চেয়ারে চলে, দেখবা অন্যরা সবাই অনেক শিক্ষা দীক্ষায় উঁচু, কিন্তু ওই মা ঘুরে ফিরে ওই প্রতিবন্ধী বাচ্চাটার কাছেই বারবার যান। এটার প্রতি তার বেশি আগ্রহ, বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে, কারণ জন্ম দিচ্ছে তো। দুনিয়ার সব লোক স্বীকার করলে সেও স্বীকার করতে পারে। অন্ধ লোক কেউ গুরুত্ব দেয় না, কিন্তু দেখবা তার গুরুত্ব মায়ের কাছে সবচেয়ে বেশি। তোমরা এটা বুঝতে পারবা, একটা সন্তান স্কুলে লেখাপড়া করে যদি ভালো না হয়, এই মা বাবার কি যে দুঃখ,
এই দুঃখ বলে শেষ করা যাবে না। তোমরা কষ্ট করে এই মা বাবার দুঃখের দিকে খেয়াল করো। এখন সময়, লেখাপড়া করো, বেশি করে করো, এত বেশি করে করো যে স্কুলের শিক্ষকরা, ছাত্ররা পুরা সুনামগঞ্জ জেলায় এই স্কুল নিয়ে যেন মানুষ গর্ব করে যে সামারচর আরসি হাই স্কুলের ছাত্ররা পুরা জেলায় সবচাইতে ভালো রেজাল্ট করে। এইটা দেখলে যে কি আনন্দ হবে, এই আনন্দ তোমাদেরকে শিক্ষকরাও বুঝাইতে পারবে না, ছাত্ররাও বুঝাইতে পারবে না, আমরা তো পারবোই না। আমার ছোট্ট ছেলেটা এইবার গতকালকে স্কুলে প্রতিযোগিতা করে, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করে একটা ছোট্ট মেডেল পাইছে। ছোট্ট একটা মেডেল দিছে, যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে না, রমজানের আগে স্কুল বন্ধ হয়ে যাবে, এই জন্য একটা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দিছে। এদের বয়স হলো 5 বছর। কি তেলাওয়াত করছে কে জানে, তা তো আর আমরা জানি না, কিন্তু ছোট্ট একটা মেডেল দিছে উৎসাহ দেওয়ার জন্য যে তুমি কোরআন তেলাওয়াতে 5 জনের মধ্যে তুমি ফার্স্ট হয়েছো। এইটা আমার এসে আমি ক্লাস গিয়েতে গেছি চেম্বারে, রাত ফিরতে ফিরতে 12টা বেজে যায়। 12টা বেজে গেছে, আইসে দেখি ওই মেডেলটা নিয়ে দরজার সামনে বসে গেছি, মানে দেখাবে যে আমি একটা জীবনের প্রথমে একটা মেডেল পাইছি। এইটা হলো অনুভূতি। এই যে কি খুশি, এই খুশি তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তুমি যদি সামান্য স্কুলে ভালো করো, ওই বাপ মা এইভাবেই খুশির জন্য অপেক্ষা করে। সাংঘাতিক ব্যাপার। তোমাদের কাছ থেকে আমরা এই বাজে কালচার চাই না, তোমাদের কাছ থেকে আমরা চাই তোমরা বড় হও, বড় হও, অনেক বড়, অনেক লেখাপড়া করো, অনেক দূরে যাও, দেশ পার হয়ে বিদেশে যাও, বিদেশ পার হয়ে আরো দূরে যাও। তোমাদেরকে দেখুক মানুষ, যারা আরসি স্কুলের ছাত্র ছিল, তোমাদের যারা হেডমাস্টার, যারা সহকারী হেডমাস্টার, যারা অন্য অন্য শিক্ষক, এদের জীবনের সফলতা কি? এদের জীবনের সফলতা হলো ওরা যদি দেখে ওদের ছাত্ররা বিদেশে পড়তে গেছে, শিক্ষক তো আর বিদেশে পড়তে যাবে না। যিনি তোমাকে বাংলা পড়ায়, ওনার পদ এই পর্যন্তই শেষ, ওনার পক্ষে আর বিদেশে গিয়ে লেখাপড়া করার স্কোপ নাই। কিন্তু তার ছাত্রের পক্ষে সারা দুনিয়া জয় করার সম্ভাবনা আছে। এইটাই তার জীবনের সবচাইতে বেশি আনন্দের ব্যাপার। যদি কেউ সত্যিকার শিক্ষক হয়, সত্যিকার শিক্ষক হওয়া কিন্তু একটা বিরাট আনন্দের ব্যাপার। আমার মনে আছে আমি এই গল্প বারবারই বলি, আমাদেরকে প্রাইমারি স্কুলে পড়াইতে, ওনার নাম সুধীর বাবু, সবাই বলতো সুধীর বাবু। উনি যাত্রা গান করতেন, যাত্রা গান। যাত্রা গান তোমরা এখন দেখবে না, একসময় যাত্রা গান ছিল, চুল অনেক লম্বা ছিল। তো আমার জীবনে আমি ক্লাস 3 পড়ছি, 4 পড়ি নাই, 5 পড়ছি সরাসরি। কেন পড়ছি জানো? এক আশ্চর্যজনক কাহিনী। এই সুধীর স্যার আমার আব্বারে মামা ডাকতো। ক্লাস 3 পরীক্ষায় ফার্স্ট হয়েছি আমি। আমার আব্বারে বলছে, মামা এর 4 পড়ার দরকার নাই, এরে আমি সরাসরি 5 তুলি। আমার আব্বা বলছে যে এটা কেমন কথা, 4 না পড়ে 5 উঠে গেলে পরে তো পড়তে না পারলে কি হবে, ছোট মানুষ তো 5 কি করে পড়বে সরাসরি। বলছে আমি 5 তুলে দিই, বাকি দায়িত্ব আমার। আমার এখনো মনে পড়ে এই কথা, আমি সুযোগ পাইলেই বলি। 4টার সময় স্কুল ছুটি, 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল হইতো। 4টার পরে আমার বসায় রাখতো, বসায় রেখে ওনার একটা আংটি ছিল, রূপার আংটি, আকিক পাথরের এক রূপার আংটি, এইটারে এইভাবে খালি হাতের নিচে একবার ঢোকাইতো আবার বের করতো, হাতের নিচে ঢোকাইতো আবার বের করতো। আর টেবিলের উপরে পা তুলছে, শিক্ষক টেবিলের উপরে পা তুলে ঘুমায় বসছে। আমারে বলে তুই অঙ্ক কর। একটা সময় করতে করতে আর আমি পারি না, আমি আর বুঝি না। আমি তো 5 উঠে গেছি, আমি 4 পড়ি নাই, 5 উঠে গেছি, আমি বুঝি না এটা। তো ঘুম থেকে হঠাৎ করে জেগে, এই তুই করস না কেন? আমি বলি স্যার আমি তো বুঝি না, আমি তো বুঝতে পারি না, কিভাবে পড়বো আমি 5 অঙ্ক। এই 4টা, 5টা, 6টা, রাত 7টা পর্যন্ত প্রাইমারি স্কুল খোলা রেখে আমার বসায় বসায় অঙ্ক পড়াইতো, ইংরেজি পড়াইতো। জিত কি জানো, আমাদের সময় সেন্টার পরীক্ষা ছিল, আর আমাদের সময় স্কুলে কম্পিটিশন ছিল বৃত্তি পরীক্ষা। যে স্কুলে বৃত্তি পরীক্ষা পাবে সেই স্কুলের শিক্ষকরা ছাত্রদের চাইতে বেশি প্রতিযোগিতা করত। উনি শেষ পর্যন্ত এই সামারস্থলী স্কুলে আমাদের সেন্টার পরীক্ষা হলো, সেন্টার। ক্লাস 5 এর পরে একটা সেন্টার পরীক্ষা ছিল, স্কুলগুলোর মধ্যে কম্পিটিশন হইতো, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। এই সেন্টার পরীক্ষায় আমাকে উনি পার্টিসিপেট করাবে, অংশগ্রহণ করাবে, এই জন্য 4 না পড়ে সরাসরি 5 তুলছে।
আর আমারে খালি কয় তুই যদি বৃত্তি না পাস পাইবে তা আমার কিন্তু কোনো মানিজ্য থাকবে না। শেষ পর্যন্ত পরীক্ষা দিলাম, 5-এ আমরা পরীক্ষা দিলাম, 4 না পড়ে 5-এ বৃত্তি পেলাম। এরপরে দেখি আমার চাইতে ওই শিক্ষক বেশি খুশি হয়। এটা কেমন কথা জানো? একজন শিক্ষকের জীবনের এর চাইতে বড় সফলতা আর কিছু নাই। এই যে হেডমাস্টার সাহেব এখানে বসে রয়েছে, সারা জীবনে এরপরে উন্নতি কি? হেডমাস্টারই তো। এরপরে কি? হেডমাস্টারই। তারপরে কি হবে? এইভাবেই রিটায়ার করে চলে যাবে। এরপরে যিনি অতিরিক্ত মানে সহকারী শিক্ষক আছেন উনি কি হবেন? উনি হয়তো একদিন হেডমাস্টার হবেন সর্বোচ্চ হলে। কিন্তু ওনার ছাত্ররা এই বাংলাদেশ চালানোর মতো গুরুত্বপূর্ণ লোক হইতে পারে ওনাদের ছাত্ররা। এরাই তোমরা। তো আমরা যে তোমাদের কাছে আসি, আমাদের কাছে এই মনের যন্ত্রণা থেকে আসি যে আমরা যে সুযোগ সুবিধা পাই নাই, তোমরা যেন এই সুযোগ সুবিধাটা পাও। আমরা যে জিনিসটা দেখতে পাইছি এখানে টিনের ঘর, নিচে দিয়ে বাতাস, তোমরা যেন বিল্ডিং পাও। আমরা যে দেখতে পাইছি এখানে রাস্তায় হাঁটা যায় না, তোমরা যেন ভালো রাস্তা পাও। আমরা যে দেখতে পাইছি এখানে যে স্কুল থেকে ছুটি হলে বাড়িতে যাওয়ার জন্য কাদা পারতে 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 বাড়িতে যেতে জীবন শেষ। তোমাদের জন্য কষ্ট করতে না হয়, কিন্তু তোমাদের একটা কমিটমেন্ট দিতে হবে আমাদেরকে। তোমাদেরকে যদি এই ফ্যাসিলিটি এখনকার সমাজ দিয়ে থাকে, স্কুল দিয়ে থাকে, শিক্ষকরা দিয়ে থাকে, তোমরা আমাদেরকে কি কমিটমেন্ট দিবা? তোমরা আমাদেরকে কমিটমেন্ট দিবা সারা দুনিয়ার বিখ্যাত মানুষ যারা হবে, বড় মানুষ যারা হবে, তাদের মধ্যে তোমরাও প্রতিযোগিতা করিয়া নিজের জায়গা করিয়া নিবা। এই হলো কমিটমেন্ট, এটাই হলো জেন্টলম্যান এগ্রিমেন্ট। তোমরা করে দেখাইতে হবে। শোনো, যদি তোমরা এটা দেখাইতে পারো তাহলে আমরা তোমাদের জন্য আরো অনেক করতে চাই। জেন্টলম্যান এগ্রিমেন্ট আছে না, আমি তোমাকে এই কাজ করে দিব, তুমি আমার এই কাজ করে দিবে। সেটা কি? আমরা তোমাদেরকে এই সবাই মিলে তোমাদেরকে পরিবেশ করে দিবে, তোমরা সবাই মিলে এই দেশের বিখ্যাত লোক হইবা। এই দেশে এমন লোক হইবা যে ইঞ্জিনিয়ার যদি ভালো খুঁজে তাহলে এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত, আইনজীবী যদি ভালো খুঁজে এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত, ডাক্তার যদি ভালো খুঁজে এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত, রাজনীতিবিদ যদি ভালো খুঁজে এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত, ব্যবসায়ী যদি ভালো খুঁজে তাও এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত। এইটাই তোমাদেরকে আমরা উৎসাহ দিই। আমি আশা করি এখানে যারা আসছে, আমরা যারা আসছি, তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। এইভাবে কিন্তু আমরা বৃত্তি দেই নাই যে একটা পরীক্ষা হলো আর কে ফার্স্ট হলো কে ফেল হলো এর উপর বৃত্তি হলো না। এই বৃত্তিটা কিন্তু সারা বছরের উপরে। আগামীতেও যদি কেউ ফার্স্ট হও সেইটা পাবে, ফার্স্ট যদি সেকেন্ড হয়ে যায় তাহলে সেটা পাবেন। আবার যে সেকেন্ড এখন আসো সে আগামীতেও যদি সেকেন্ড হও তাহলে বৃত্তি পাবা। যদি আগামীতে তুমি এখন যদি 700 টাকা পাও সেকেন্ড হয়ে, আগামীতে ফার্স্ট হলে 1000 টাকা পাবা মাসে। আর যে ফার্স্ট আসো এই যদি আবার থার্ডে চলে আসো তাহলে সে 700 টাকা পাবা, 500 টাকা পাবা। যে থার্ড আসো সে যদি থার্ডও না থাকো, ফোর্থ হয়ে যাও, তাহলে তো আর 1 টাকাও পাবা। তাহলে তোমার প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু কি? তৃতীয় হবা সর্বনিম্ন, আর না হলে দ্বিতীয়, আর না হলে ফার্স্ট হবা। তাহলে তোমার সামনে 1000 টাকা তুমি মান্থলি পাবা। এই টাকাটা কি হবে তোমার? তুমি বই কিনবা, খাতা কিনবা, লেখাপড়া করবা। সবাই মিলে আমরা উৎসাহিত হব। তো তোমরা ছোট মানুষ, তোমরা আমাদের সন্তান তুল্য, আমরা তোমাদেরকে ভালোবাসি। আমরা তোমাদেরকে ভালোবাসি এই জন্য যে তোমরা বড় হবা। আমরা তোমাদেরকে উৎসাহ দিতে চাই এই জন্য আমাদের নিজেদের সন্তানদেরকে আমরা উৎসাহ দিই, একইভাবে উৎসাহ দিই। আশা করি তোমরা আমাদের এই প্রত্যাশাটা পূরণ করবা এবং বাংলাদেশে বিখ্যাত মানুষদের মধ্যে একজন মানুষ হয়ে আমাদেরকে এই উপহার হিসেবে দিবা। আমরা তোমাদের কাছ থেকে এই রকমের সিনসিয়ার এবং ভালো লেখাপড়ার প্রত্যাশা করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।